আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ আজ। ভোটে লড়ছেন টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত রেকর্ড 34 জন প্রার্থী। আওয়ামী লীগ দেশ বিক্রি করে না, সংসদে বললেন প্রধানমন্ত্রী। ভারতের ভেতর দিয়ে নেপাল, ভুটানের ট্রানজিট পাচ্ছে বাংলাদেশ। এবং বর্ষায় চোখ জুড়ানো রূপ মাধুর্যে সেজে ওঠে বাংলার প্রকৃতি। সবুজ পাতা আর বর্ণিল ফুলের সমারোহে ছেয়ে যায় চারপাশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এবারে নির্বাচনে 14 বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত রেকর্ড 34 প্রার্থী অংশ নিচ্ছেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। অর্থনীতিসহ নানা সংকট উতরাতে আগামী 5 বছরের জন্য নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে যুক্তরাজ্য। নির্বাচনে যুক্তরাজ্যের রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত আসছে। জরিপ ফলাফল বলছে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যের 650টি আসনে 4.5 কোটি ভোটারের রায় নিতে এবার নির্বাচনে লড়ছেন 4,500 প্রার্থী। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন 34 জন, যাদের 4 জন শেষ সংসদে এমপি ছিলেন। এর আগে 2019 সালে সর্বোচ্চ 14 জন ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী ভোটে লড়েছিলেন। এবার বিরোধী দল লেবার পার্টি থেকে 8 জন, ওয়ার্কার্স পার্টি অফ ব্রিটেন থেকে 6 জন, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক ভোটে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন 11 জন ব্রিটিশ বাংলাদেশি। এসব প্রার্থীকে ঘিরে যুক্তরাজ্যের 10 লাখ ব্রিটিশ বাংলাদেশির মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংসদ সদস্য হিসেবে হ্যাটট্রিক জয় পেতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবার লড়ছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে। 2015 এবং 2019 সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন টিউলিপ। লেবার পার্টি ক্ষমতায় আসলে টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস গড়তে পারেন। যুক্তরাজ্যের শাসনভার কার হাতে যাচ্ছে তা জানা যাবে শুক্রবার। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশ বিক্রি করে না, দেশ বিক্রি করে গেছেন জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের ভিতর দিয়ে নেপাল, ভুটানের সাথে ট্রানজিট পাচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের ফলে হতদরিদ্রদের জীবনমানের উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী পাশ হয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024। অধিবেশনের সমাপনীতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 1977 সালে ভারত সফরে গিয়ে জিয়াউর রহমান বাংলাদেশে ভারতীয় পণ্য উন্মুক্ত করে এবং 1980 সালে গ্যাস বিক্রির চুক্তি করে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট অলরেডি দেওয়া আছে। এখন ইসা থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ। আমরা নেপাল, ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের।
আমরা ভোট বেশি পেয়েছিলাম, কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে দেশকে? করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প নির্মাণ এবং এর মাধ্যমে সুবিধাভোগীরা কিভাবে উপকৃত হচ্ছে তা তুলে ধরেন। পুনর্বাসিত যারা, তাদের পুষ্টিকর খাবার গ্রহণ, খাদ্য বাবদ ব্যয়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অবস্থানে উল্লেখযোগ্য উন্নতি সাধন হয়েছে। তো সেটাই তো আমরা চাচ্ছিলাম। তাদের আয় বৃদ্ধি পেয়েছে, যেন 2017 সালের তুলনায় 2022 সালে আশ্রম প্রকল্পে ঘর প্রাপ্তির পর পুনর্বাসিত পরিবারের আয় প্রায় 70% বৃদ্ধি পেয়েছে। বাকি যতটুকু আছে যারা এখনো, তাদেরও আমরা বাকি ঘর করে দেব। আর ভবিষ্যতের জন্য নদী ভাঙন বা এই ধরনের কোনো দুর্বিপাকে কেউ যদি ঘরবাড়ি হারায়, তাদেরও পুনর্বাসন করব। প্রধানমন্ত্রী বলেন, এবছর প্রবৃদ্ধির হার বৃদ্ধির লক্ষ্য রয়েছে। একই সাথে বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেজন্য সকলকে সমন্বিতভাবে কাজ করতে বলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অবস্থা থেকে অন্তত বলতে পারি যে ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ঋতুচক্রে বর্ষা আসে প্রকৃতির এক অনন্য ঋতু হয়ে। বর্ষার চোখ জুড়ানো রূপ মাধুর্যে সেজে ওঠে আবহমান গ্রাম বাংলার প্রকৃতি ও পরিবেশ। প্রাণ ফিরে পায় শুষ্ক প্রকৃতি, গাছে গাছে সবুজ পাতা আর রং বেরঙের ফুলের সমারোহে বর্ণিল হয়ে ওঠে আশপাশ। তবে বৃষ্টি আশীর্বাদ হয়ে এলেও ভারী বৃষ্টিপাত জনজীবনে নিয়ে আসে দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। এ নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। ষড়ঋতুর বাংলাদেশে সারা বছর জুড়েই থাকে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ সৌন্দর্য। তবে বর্ষার সাথে বাংলার প্রকৃতি রয়েছে নিবিড় সম্পর্ক। বর্ষার শীতল বর্ষণ প্রকৃতির সকল চাওয়াকে যেন তৃপ্ত করে। বর্ষা হাজির হয় নতুন রূপে, মুগ্ধতা ছড়ায় সদ্য স্নাত স্নিগ্ধ প্রকৃতি, অসীম আকাশ, অবারিত মাঠ, পুকুরের টলমলে জল, ভেজা সবুজ পাতা, ঘাস। শহরাঞ্চলে বৃষ্টি কিছুটা ভিন্ন রূপে দেখা দেয়। শহরের তপ্ত আবহাওয়া অনেকটা শীতল হয় বাড়িধারায়, তবুও তার সাথে আসে জলাবদ্ধতা সহ নানা রকম ভোগান্তি। তবে শহর কিংবা গ্রামে বর্ষায় প্রকৃতির রূপ কাব্যময় করে তোলে মানব হৃদয়। বাতাসে ভেসে বেড়ায় কদম, হিজল, বেলি, গন্ধরাজ সহ বিভিন্ন ফুলের সুবাস। বর্ষায় উর্বর মাটিতে জেগে ওঠে বৈচিত্র্যময় উদ্ভিদরাজিতে সমৃদ্ধ বনভূমিগুলো। কৃষিখাতেও বৃষ্টিপাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে কখনো অতিবৃষ্টি, আবার কখনো অনাবৃষ্টিতে বিপর্যস্ত বিভিন্ন দেশ। টানা ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় আশ্রয়হীন হয়ে পড়ে অসংখ্য মানুষ। ঘটে পাহাড় ধসের ঘটনাও। বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয় মানুষের জানমাল ও দেশের অর্থনীতি, অন্যদিকে প্রাণ হারাচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ সহ সচেতন হতে হবে সবাইকে। প্রকৃতির প্রতি যত্নশীল হলে যেমন প্রকৃতি ভালো থাকবে সামগ্রিক জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বৃষ্টি ও প্রকৃতি নিয়ে প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। গাছপালা আর প্রকৃতিকে ভালোবেসে নিজের ভুবন সাজিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের আসফিয়া সাবিনা। শৈশব থেকেই বিচিত্র ফল, ফসল আর শৌখিন কৃষির সাথে তার বসবাস। তিনি জানিয়েছেন, এখান থেকেই তিনি খুঁজে পান সুস্থভাবে বেঁচে থাকার প্রাণশক্তি। বিস্তারিত শাইখ সিরাজের ছাদকৃষি রিপোর্টে। ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে 8.25 কাঠা জমির উপর 6তলা বাড়ির ছাদ। ফুল, ফল, সবজি, শৌখিন উদ্ভিদ সহ সব ধরনের গাছই এখানে বড় বড় আকারের, যা করতে উদ্যোক্তা
আসফিয়া সাবিনা 2017 সালে বাড়িটি নির্মাণ করেছেন কৃষি ও প্রকৃতির অনুকূল করে। আমি অনেকের কাছে যে কমপ্লেনটা শুনি যে অনেকে এটা জিনিসটা বোঝে না যে গাছ রাখলে কিন্তু ছাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু আমাকে এটা মেনটেন করতে হবে। হ্যাঁ, আমি যদি ডাইরেক্ট ছাদে রেখে দিই ডেফিনেটলি ছাদের ক্ষতি হবে। হ্যাঁ, কিন্তু অনেকে এটা করে না, সামহাও যে কোনো কারণে হোক বাড়ির মালিকেরা এটাকে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। হ্যাঁ, আমি এটা দেখেছি। ভবনের সবখানি ফসল আর সবুজের ছোঁয়া, প্রকৃতির প্রতি অদম্য এই টান তার শৈশব থেকেই, যার অনুপ্রেরণা জুগিয়েছিলেন তার প্রয়াত বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের শিক্ষক। ফল ফলা দিয়ে শাকসবজি বাবা করতেন এবং বাবার সাথে সাথে আমি করতাম। এই করতে করতে আর কি উনি আমাদের এগ্রিকালচার জিওগ্রাফি পড়াতেন, এই কারণে কৃষির প্রতি না, বাবার সবসময় গাছ পছন্দ। নগরে সুস্থ থাকতে গাছপালার সান্নিধ্যেই নিয়মিত সময় কাটান ইডেন কলেজের সাবেক এই অধ্যাপক। গাছটা মানে আমার ভেতরে মনে হয় আছে, যার কারণে গাছ ছাড়া আমার ভালো লাগে না। ফলে আমার সময় কখনো ভারী হয় না, মানে আমি কোন দিক দিয়ে সময় চলে যায় আমি নিজেও টের পাই না। সে ভোর 4:30 5টায় উঠি, ননস্টপ কাজ করি। শহরের সাত কৃষি ধীরে ধীরে প্রসার ঘটছে প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে, যেমনটি ঘটেছে এই ছাদ কৃষিতে। উদ্যোক্তা মনে করছেন যে এর মাধ্যমে কিছুটা হলেও নগরের উষ্ণতা কমে আসতে পারে। ঢাকার মোহাম্মদপুরের আসফিয়া সাবিনা ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামের নদ নদীর পানি বেড়ে যাওয়ার নিম্নাঞ্চলের বীজতলা, পাট, কাউন, চীনাবাদাম, পটল, ঝিঙে ও কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের শাক সবজির ক্ষেত ডুবে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এ অঞ্চলের কয়েক হাজার কৃষক। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গত কয়েকদিনে কুড়িগ্রামের ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শাকসবজির ভরা মৌসুমে ক্ষেত থেকে সবজি তোলা শুরু হতেই বন্যার পানি আসায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বিশেষ করে পটল, ঝিঙে, বেগুন, কাঁচামরিচ, শসা সহ শাকসবজিতে পচন ধরেছে। এখন তো পানি বাড়তে আছে, আমরা কৃষক তো আর বাঁচার উপায় নাই। পটল গাছ, ঝিঙে নষ্ট হয়ে গেছে, একবার দুই গাছ জমি নষ্ট, আবার সবকিছু নষ্ট হয়ে গেছে। পাট ক্ষেত সবগুলো নষ্ট হয়ে যাইতেছে এবং এই কারণে মানে আমাদের চলার মতো কোনো উপায় পাইছি না। আনাজ তরকারি যেগুলো আবাদ হয় উৎপাদন, সেটি বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। যদি কিছু সাহায্য করে তাহলে আমরা খুশি উঠতে পারব। প্রথম দফা বন্যায় নিম্নাঞ্চলের 1320 হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ, যার অর্থমূল্য প্রায় 6,39 লাখ টাকা। দ্বিতীয় দফা বন্যায় এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে বীজতলাগুলো নষ্ট হয়েছে, বিশেষ করে রোপা আমনের বীজতলা, সেই ক্ষেত্রে নাভি জাতের রোপা আমনের বীজতলা করে পুনরায় সেই বীজতলা তৈরি করে আমাদের যাতে আমনের যে লক্ষ্যমাত্রা সেটি আমরা অর্জন করতে পারি। বন্যার পানি নামার সাথে সাথে নতুন করে অন্য ফসল চাষে সরকারের প্রণোদনা ও অর্থ সহায়তার দাবি জানাচ্ছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে আরও আগ্রাসী হয়ে উঠছে নদী ভাঙন। বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হতে পারে নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকা। শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদী নিয়ে সরকারি গবেষণা সংস্থার পূর্বাভাস বলছে, এবছর ভাঙনে 2365 হেক্টর এলাকা বিলীন হওয়ার পাশাপাশি নিঃস্ব হতে পারে 23,000 মানুষ। তবে দীর্ঘস্থায়ী বন্যার কারণে বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ।
বাস্তবতা পূর্বাভাসের থেকেও ভয়াবহ। মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হচ্ছে ধরলা ও ব্রহ্মপুত্র তীরবর্তী একরের পর একর জমি, মাথা গোজার শেষ সম্বল। এলাকায় বাড়িঘর ভাঙি বিলীন হয়ে যাচ্ছে, এখানে তো মেম্বার চেয়ারম্যান কেউ আসে না এবং এমপি মহোদয়ও আসে না। তা আমরা এলাকার লোকের সবাই সহযোগিতা করিয়া তার সাহায্য করি, বাড়িঘর টানিয়ে নিয়ে যাবো। বাড়িঘর ভাঙ্গে টাঙ্গে একবার উদাসীনী বইরে গেলাম, দেখা নাই না কি হয়ে গেল সম্পদ। আমার ঘরে খাবার নাই, আমরা বাড়ি ঘর টানি কি দিয়া জায়গা জমি কিনে পাই, জায়গা জমি পুনর্বাসনে কোনো উদ্যোগ না থাকায় অনিশ্চিত ভবিষ্যৎ হাজার হাজার পরিবারের। আমরা দিয়ে খাই ভিডিও বাড়ি যা কিছু শোক গেল নদীত, উপায় নাই। আম গাছটা হাবি জাবি আসছিল সম্পূর্ণ গেল নদীত, সম্পূর্ণ ভাঙ্গে চুরিয়া শেষ হয়ে গেল। এখন নিয়ে জায়গা জায়গা নিয়ে পালা করে থেছি, এখন আবার বাঁচার বুদ্ধি নাই। আমরা ইলিপ সাহায্য কিছু চাই না, আমরা কিভাবে নদীটা রক্ষা করা যাবে এজন্য আমরা সবকিছু চাই। 2 দিন থেকে সবকিছু ভাঙতেছে, খালি বাড়িঘর সরা কোনো সময় নেই। অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইমার্জেন্সি বেসিসে কিছু কাজ কিন্তু এই এলাকায় হাতে নিয়েছে এবং আমাদের সামনে পরিকল্পনা আছে যে স্থায়ীভাবে কিভাবে আমরা প্রতিরক্ষামূলক কাজ করে আমরা এই এলাকাবাসীকে, এলাকার জনসাধারণকে আমরা আসলে স্থায়ীভাবে নিরাপত্তা দিতে পারি। নদীর ভাঙনের যে ব্যাপক ক্ষতি, এই ক্ষয়ক্ষতি থেকে আসলে লোকজনকে কিভাবে রক্ষা করতে পারি। আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।